শুরু করছি তেপান্তর এর চতুর্থ পর্ব। চোখ বন্ধ করে আবার শরীর মোচড়াতে আর কাঁদতে শুরু করলো ওটা। শঙ্কিত হয়ে হুমকি দিতে লাগলো মা। অন্য বেবুনেরাও দাঁত বের করে শাসাতে লাগলো কিশোরকে। চারপাশে শুধু বিকট মুখভঙ্গি আর হলদে ধারালো দাঁত ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। ক্যান্টিনটা নামিয়ে রাখলো সে। মোচড় দিয়ে মায়ের বাহু পাশ থেকে বেরিয়ে এলো বাচ্চাটা। মাটিতে মুখ গুজে হাঁপাতে আর ফোঁপাতে লাগলো। ওটার প্রতিটি নড়াচড়া, প্রতিটি শব্দ আতঙ্কিত করে তুলছে কিশোরকে। দুরু দুরু করছে বুক। ওই ছোট্ট জানোয়ারটার বাঁচা মরার ওপরেই এখন নির্ভর করছে তার জীবন। হেঁচকে উঠতে লাগলো বাচ্চাটার। শুরুতে দ্রুত, তারপর অনেকটা সময় বিরতি দিয়ে দিয়ে শেষে অনড় হয়ে মাটিতে পড়ে রইল ওটা। মরে গেল নাকি? আতঙ্কে ঠান্ডা ঘাম ফুটল কিশোরের কপালে আর ঘাড়ে। তবু ভয় প্রকাশ পেতে দিল না। বাচ্চাটার পেটে হাত রেখে জোরে চাপ দিতে লাগলো। মুখ দিয়ে ফোয়ারার মতো ছিটকে বেরোলো সবজি হলুদ দই। যতক্ষণ একটা ফোঁটাও বেরোলো ততক্ষণ চাপতেই থাকলো সে। আর কিচ্ছু করার নেই, এবার শুধু অপেক্ষা। আবহাওয়া তেমন গরম নয়, কিন্তু দরদর করে ঘামছে সে। স্নায়ুর চাপ সহ্য করা কঠিন হয়ে উঠেছে। তার চারপাশের খ্যাঁক খ্যাঁক এখন একটানা গর্জনে রূপ নিয়েছে। এগিয়ে এসে নিথর বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে কাঁদতে শুরু করলো মা। হঠাৎ শক্ত হয়ে গেল ছোট্ট জিভটার পেশি। কেঁপে কেঁপে খুলে গেল গোল চোখের পাতা। থেমে গেল গর্জন। নেমে এলো স্তব্ধ নীরবতা। একটা দুটো করে কিচিরমিচির শুরু হলো, তবে তাতে আর রাগের ছোঁয়া নেই। উঠে দাঁড়ালো বয়স্ক এক বেবুন। গাছের দিকে রওনা দিল। ওটার সঙ্গী হলো আরেকটা, তারপর আরো। স্বস্তির নিঃশ্বাস ফেলে ওখানেই বসে পড়ল কিশোর। ক্যান্টিনটা তুলে নিয়ে ক্যাপ লাগাতে শুরু করলো। আরো 10 মিনিট বসে থাকলো ওখানে। কাছাকাছি একটা বেবুনও নেই আর তখন। সব সরে গেছে। বসে রয়েছে শুধু দুটো জানোয়ার, মা আর তার বাচ্চা। আস্তে করে উঠে দাঁড়ালো কিশোর। তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে মা। বেবুন মাতার হলদে ধূসর চোখে স্পষ্ট কৃতজ্ঞতা। যে কোনো ডাক্তারের হৃদয়কে উষ্ণ করে দেবার জন্য যথেষ্ট। কিচমিচ শুরু করেছে বাচ্চাটা। ছোট ছোট ধূসর হাত বাড়াচ্ছে ক্যান্টিনটার জন্যে। ঘুরে ক্যাম্পের দিকে রওনা হলো কিশোর। পেছনে উত্তেজিত চিৎকার জুড়েছে বাচ্চাটা। মায়ের হাত থেকে ছুটে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আচ্ছা মতো পেটালো ওকে মা, কিন্তু নিরস্ত করতে পারল না বাচ্চাকে। চেঁচানি আরো বাড়লো ওটার। মমতার কাছে পরাস্ত হলো রাগ আর জেদ। হাত থেকে ছেড়ে দিল বাচ্চাটাকে। কিশোরের কাঁধে ঝোলানো ক্যান্টিনটার জন্য পিছে পিছে চলল ওটা। ক্যান্টিনের লোভে মানুষের পিছে চলছে বাচ্চা বেবুন, আর বাচ্চার পেছনে মা। ক্যাম্পে ফিরে এলো কিশোর। খালি হাতে নয়, যা আনতে গিয়েছিল তা নিয়ে। দুটো বেবুনকে ধরতে তার ব্যয় হয়েছে হৃৎপিণ্ডের কিছু উত্তেজিত লাফালাফি, ঘাম আর ভালোবাসা। টোপ হলো একটা সাধারণ ক্যান্টিন। এত লোকজন দেখেই থমকে গেল মা বেবুন। তার হাত ধরল কিশোর। আরেক পাশ থেকে বাচ্চাটার হাত ধরল। তারপর দুই সঙ্গীকে নিয়ে হেঁটে ঢুকলো ক্যাম্পে। যেন বেড়াতে গিয়েছিল তিনজনে, ফিরে এসেছে। নির্বাক হয়ে গেছে ক্যাম্পের লোকেরা। ওদেরকে চমকে দিতে পেরে আনন্দ পাচ্ছে কিশোর। সবাই বেশ খুশি। এত সুন্দর দুটো নমুনা ধরে আনতে পারায় স্বাগত জানালো কিশোরকে। কিন্তু সবাই অবাক, এভাবে বাধ্য করলো কি করে বেবুন দুটোকে? হইচই শুনে তাঁবু থেকে বেরিয়ে এলো রবিন আর মুসা। ফিরে এসেছে শিকার থেকে। প্রথমে অবাক হলো মুসা। চোখ বড় বড় করে দেখলো এই আজব দৃশ্য। চেঁচিয়ে বলল, খাইছে। তারপর হাসি ফুটলো মুখে। রসিকতার সুরে বলল, বাহ, কি দারুণ একটা পরিবার। ছুটে গিয়ে মিস্টার আমানের তাঁবুর কানা তুলে ধরে বলল, বাবা দেখো কাণ্ড, বেবুনের পরিবার, বাবা মার ছেলে। হাসতে শুরু করলো রবিন। কিশোরও হাসলো। বেবুন দুটোকে নিয়ে তাঁবুতে ঢুকলো। খাটিয়ায় কাত হয়ে শুয়ে বেবুন দুটোকে দেখলেন আমান। সুন্দর, এর চেয়ে ভালো নমুনা আর হয় না। দুটো দেখছি, আরেকটা কোথায়? এই তো, কিশোরকে দেখালো মুসা। আমানও হাসতে লাগলেন। ভুল বলেছ, ওকে বেবুনের সঙ্গে মানাচ্ছে না, তুমি হলে বেশি মানাতো। হো হো করে হেসে উঠল রবিন আর কিশোর। মুসাও হাসলো, তবে তাতে জোর নেই। আমার কিন্তু বেবুন হতে আপত্তি নেই, হাসতে হাসতে বলল কিশোর। ভীষণ চালাক ওরা, উন্নত জীব।
300 বেবুনের সঙ্গে তার মোকাবেলার কাহিনী খুলে বলল সে। সব শুনে বললেন আমান, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খরচ করতে পারলে জিত হবেই। কিন্তু এই বেবুন দুটো এভাবে চলে এলো, বলল কিশোর। আমার বিশ্বাস হচ্ছে না। একটু ভয় করলো না? বেবুনেরা মানুষকে ভয় পায় না, হয়তো ওদের সমগোত্রীয় কিছু ভাবে। ক্যাম্পের আশেপাশে ঘুরঘুর করে ওরা খাবারের লোভে, গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে দিয়ে খাবার চায়। আক্রান্ত হলে গায়ে গিয়ে মানুষের সাহায্য চাইবে বেবুনেরা। এরকম গল্প অনেক শোনা যায়। এই কিছুদিন আগেও এরকম একটা গল্প শুনেছি। রোডেশিয়ার রেল লাইনে কাজ করছিল একদল শ্রমিক। এই সময় সিংহের গর্জন আর বেবুনের চিৎকার শুনতে পায় ওরা। একটু পরেই ঝোপের ভেতর থেকে ছুটে বেরিয়ে আসে কয়েকটা বেবুন। লাইনের ওপর বসে পড়ে এমন ভাবে তাকাতে লাগলো লোকগুলোর দিকে যেন সাহায্য চাইছে। ওভারশিয়ারের কাছে রাইফেল ছিল। সে গিয়ে সিংহগুলোকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত নড়ল না বেবুনগুলো। মানুষের কাছে যেমন সাহায্য চায় বেবুনেরা, তেমনি মানুষকে সাহায্য করেছে বলেও শোনা যায়। সহজেই পোষ মানে নাকি? রবিন জিজ্ঞেস করলো। বানর গোষ্ঠীর সব জানোয়ারই সহজে পোষ মানে। উন্নত মগজ, তাছাড়া মানুষের মতো হাত রয়েছে, আর সেই হাতের ব্যবহারও জানে। এই জন্যই তারা সব বুনো জানোয়ারের চেয়ে আলাদা হয়। আঙ্গুলের ব্যবহার দেখতে চাও? ওই যে দড়িটা দিয়ে মা বেবুনটার গলা বাঁধো, আর এক মাথা খাটিয়ার পায়ের বেঁধে দিয়ে দেখো কি করে। তাই করলো কিশোর। অবাক হয়ে গেল মা বেবুনটা। ব্যাপারটা মোটেও পছন্দ হলো না তার। প্রথমে টানাটানি করে দড়ি ছড়ানোর চেষ্টা করলো, পারল না। বসে পড়ে আঙ্গুল বোলালো গলার দড়িতে। গিটটা পেয়ে যেতেই আঙ্গুল দিয়ে খুঁটতে আরম্ভ করলো ওটা। মিনিট খানেকের মধ্যেই গিট খুলে দড়িটা ছুঁড়ে ফেলে দিল। হাসলেন আমান। আর কোনো জানোয়ার পারবে এই কাজ? এদেরকে মানুষের পূর্বপুরুষ বলাটা কি অন্যায়? কিছুটা ভরকে গেছে এখন মা বেবুনটা। ছেলের হাত ধরে সরে পড়তে চাইল, কিন্তু বাচ্চাটার হাত ছাড়ল না কিশোর। বাচ্চাটাকে ছাড়াতেও পারল না, সরাতেও পারল না বেবুনটা। খাঁচায় ভরে ফেলি, কিশোর বলল, নইলে পালাবে। না, যাবে না, ছেড়ে দিয়ে দেখো না। ছেলের হাত ধরে হ্যাঁচকা টান দিল মা। 3 লাফে চলে গেল তাঁবুর দরজার কাছে। যখন দেখলো কেউ পিছু নেয়নি, ওদের তাড়া করেনি, ধরার চেষ্টা করছে না, ফিরে বসে বড় বড় গোল চোখ মেলে তাকিয়ে রইল কিশোরের দিকে। হেসে আমান বললেন, তুমি এখন ওদের বন্ধু হয়ে গেছো। ওরা বুঝতে পারছে সেটা। কাঁচার আর দরকার নেই। চেষ্টা করে ওদেরকে তাড়াতে পারবে না আর। যাবে আবার আসবে, যাবে আসবে। বন্ধনটা আরো শক্ত করো। ওই যে ওখান থেকে 2টো কলা তুলে নিয়ে দিয়ে দাও। 2টো কলা ছিঁড়ে আনলো কিশোর। সারতে হলো না, আপনা আপনি এসে প্রায় ছো মেরে একটা কলা তার হাত থেকে নিয়ে গেল বাচ্চাটা। দেখা দেখি মাটাও এসে সহজ ভঙ্গিতে কলাটা নিয়ে গেল কিশোরের হাত থেকে। আরাম করে বসে কলা খেতে লাগলো মা ও ছেলে। কিশোরের ওপর থেকে চোখ সরাচ্ছে না। মুসাকে বললেন আমান, খাতিরটা তুমিও করে ফেলতে পারো, আর তোমার করাটাই ভালো। জন্তু জানোয়ারের দেখাশোনার ভার যখন তোমার ওপর, তুমিও 2টো কলা দাও। 5 মিনিটের মধ্যেই মুসার সঙ্গে ভাব হয়ে গেল বেবুন দুটোর। নামও দিয়ে ফেললো সে। বাচ্চাটার নাম টামি, আর তার মায়ের নাম করিন। বেবুন দুটোকে চিতাবাঘের বাচ্চা দুটোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে গেল মুসা। মা বেবুনটা চিতাবাঘ দেখেই কুঁকড়ে গেল। বেবুনের সঙ্গে চিতাবাঘের জাত শত্রুতা। এর কারণ বেবুনের মাংস সবচেয়ে বেশি পছন্দ করে চিতাবাঘ। বাচ্চাটার এখনো সেই অভিজ্ঞতা হয়নি, কাজেই দিব্যি গিয়ে খেলা জুড়ে দিল চিতাবাঘের বাচ্চার সঙ্গে। করিন দেখলো বাচ্চাগুলো টামির কোনো ক্ষতি করছে না। শেষে সেও গিয়ে খেলায় যোগ দিল। জাত শত্রুতা ভুলে গেল আধ ঘন্টার মধ্যেই। পরদিন ভোরবেলা হন্তদন্ত হয়ে আমানের তাঁবুতে ঢুকলো কাকামি। বাওয়ানা, একটা কথা। কি কথা কাকামি? টরি নেই? টরি হলো একটা চিতাবাঘের বাচ্চার নাম। আরেকটার নাম রেখেছে মুসা নরি। বড় করে হাই তুলল কিশোর। মুখের কাছে হাত নিয়ে গিয়ে বলল, দেখো গে কোন ঝোপঝাড়টার মধ্যে খেলা করছে। একটা লোককে দেখলাম, ধরে নিয়ে পালালো। গায়ের লোক, তাড়া করেছিলাম, ধরতে পারলাম না। টেরিকে চুরি করবে কেন? রবিনের প্রশ্ন। কেন করেছে জানি না বাওয়ানা। কাল রাতে গায়ে গিয়েছিলাম। মোড়লের খুব অসুখ। ওঝা এসে বলল একটা ছাগল বলি দিতে হবে। মোড়লের বাড়ির সামনে জ্যান্ত পুড়িয়ে মারতে হবে ছাগলটাকে। মোড়লের ছাগলের পাল থেকে কালো একটা ছাগল ধরে এনে তার বাড়ির সামনে
খুঁটিতে বাঁধা হলো। তারপর চারপাশে আর নিচে শুকনো ডাল রেখে তাতে আগুন ধরিয়ে দেয়া হলো। পুড়ে ছাই হয়ে গেল ছাগলটা। ওই ছাই গরম গরম খানিকটা নিয়ে একটা ব্যাঙ থেতলে তার রস নিয়ে মেশালো ওঝা। সেই ওষুধ খেতে দিল মোড়লকে। বেটারা আজ তো পিশাচ, বলে উঠল মুসা। তারপর মোড়ল ভালো হলো? না, অসুখ আরো যেন বাড়লো। ভীষণ ব্যথা, হাত পা কাঠের মতো শক্ত হয়ে গেছে। ওঝাকে শাসিয়েছে মোড়লের ছেলে। তার বাপ মরলে ওঝাকেও মরতে হবে। ওঝা ভয় পেয়েছে? কিশোর জিজ্ঞেস করলো। পেয়েছে, বলেছে তার ওষুধের কোনো দোষ নেই, দোষটা গায়ের লোকের। কারণ তারা তার ওষুধে বিশ্বাস রাখেনি। তাছাড়া ছাগলটা পেয়ে গেছে ওরা খুবই সহজে। আরো কঠিন কিছু দরকার, যেটা পাওয়া অত্যন্ত কঠিন। সেটা কি? নিশ্চয় চিতাবাঘ। মাথা ঝাঁকালো কাকামি। ওঝা বলল মোড়ল সাধারণ মানুষ নয়, এত বড় একটা গায়ের নেতা। ছাগলের বলিতে তখন তার রোগ সারেনি। নিশ্চয়ই তার প্রাণের বিনিময়ে অন্য কিছু চায় দেবতা। অনেক ভাবনা চিন্তার পর ওঝা ঠিক করলো মোড়লকে চিতাবাঘের হৃৎপিণ্ড খাওয়ানো দরকার। আজকে সূর্য ডোবার আগে যদি একটা চিতাবাঘকে ধরে নিয়ে যায়, তার হৃৎপিণ্ড খাওয়ানো যায় মোড়লকে, তবেই শুধু তার অসুখ সারবে। তারপরে হলে হবে না। বেটা একটা মস্ত শয়তানি করেছে, রবিন বলল। এত সহজে চিতাবাঘ ধরা যায় না। ধরতে হলে হপ্তার পর হপ্তাহ, এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে। সেজন্যই চালটা চেলেছে ধরিবাজ ওঝা। হ্যাঁ, শয়তানিটা করেছে ওঝা ইচ্ছে করেই। কঠিন একটা কাজ চাপিয়ে দিয়েছে গায়ের লোকের ওপর, যাতে ওরা সেটা করতে না পারে। তাহলে ওঝার আর কোনো দোষ থাকবে না। সে বলবে তোমাদেরকে ওষুধ আনতে বলেছিলাম, পারোনি, আমি কি করব? বুঝতে পারছি, মাথা দোলালেন আমান। ওঝাটা বোঝায় ভিন গায়ের। হ্যাঁ বাবা না, সেজন্য সে জানতো না কাছেই চিতাবাঘ রয়েছে, ধরাছোঁয়ার মধ্যেই। তাহলে অন্য কিছু বলতো। গায়ের লোক জানে আমাদের এখানে দুটো চিতাবাঘের বাচ্চা রয়েছে। একটা ধরে নিয়ে গেছে মোড়লকে খাওয়ানোর জন্যে। লাফিয়ে উঠে দাঁড়ালো মুসা। কোমরের খাপ থেকে এক টানে বের করলো বড় হান্টিং নাইফটা। চিতাবাঘের হৃৎপিণ্ড খাওয়াচ্ছি আমি বেটাকে। এই কাকামি, এসো। থামো মুসা, পাগলামি করো না, বাধা দিলেন তার বাবা। একা ছুরি হাতে গায়ের লোকের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না তুমি। গুলি করে মারলেও পুলিশ এসে ধরবে। তার চেয়ে অন্য কিছু ভাবো। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। উঠে দাঁড়ালো। চলো যাই। রবিন, ওষুধের বাক্সটা বের করো। জলদি করো। অস্থির হয়ে উঠেছে মুসা। এতক্ষণে মেরেই ফেলেছে কিনা কে জানে। কাকামির সঙ্গে বেরিয়ে পড়লো তিন গোয়েন্দা। পাহাড়ি পথ ধরে ছুটে চলল গায়ের দিকে। দূর থেকে কানে এলো কাঠের ঢাকে দিড়িম দিড়িম শব্দ। কোলাহল করছে গায়ের লোক। মেয়েরাই বেশি চেঁচামেচি করছে। নিশ্চয়ই অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। তবে সব কণ্ঠ ছাপিয়ে শোনা যাচ্ছে একটা মাত্র কণ্ঠ। গলা ফাটিয়ে চিৎকার করছে নিশ্চয়ই ওঝা। বলির প্রস্তুতি চলছে। জোরে জোরে মন্ত্র পড়ছে সে। চারপাশে কুঁড়ের সারি, মাঝখানে মস্ত উঠান। সেদিকেই বলির প্রস্তুতি চলছে। ছুটে ভেতরে ঢুকে পড়ল তিন গোয়েন্দা। আর একটু দেরি করলে আর টরিকে জ্যান্ত পেত না। শক্ত করে মাটিতে পোঁতা রয়েছে একটা খুঁটি। তাতে পিঠ লাগিয়ে মানুষের মতো দাঁড় করিয়ে বাঁধা হয়েছে টরিকে। গলায়, বুকে আর পেছনের পায়ে, হাঁটুতে সামান্য নিচে দড়ির বাঁধন। থাবা দুটো সামনে ঝুলে রয়েছে অসহায় ভঙ্গিতে, অনেকটা মানুষের হাতের মতো। করুণ স্বরে মিউ মিউ করছে সে। তার সামনে নাচছে ওঝা। মুখ আর শরীরে নানা রঙের আঁকিবুকি। কপালের সঙ্গে চামড়ার ফালি দিয়ে বাঁধা অ্যান্টিলোপ হরিণের শিং। তার পেছনে মাথার চারপাশ ঘিরে চামড়ার ফালির ভেতরে গুঁজে দেওয়া হয়েছে ইগ্রেট আর উট পাখির পালক। সিংহের কেশর কেটে গলায় বেঁধে দেওয়া হয়েছে। ফুলে থাকা কেশরগুলো ঠেলে রয়েছে চিবুক আর থুতনির কাছে। মনে হচ্ছে লম্বা দাড়ি গজিয়েছে। তার গলায় একটা বিচিত্র মালা, কুমিরের দাঁতের ছড়া, আর লকেটটা একটা টিনের কৌটা। নাচার সময় দোল খায় হাড়। দাঁতগুলো টিনের গায়ে বাড়ি লাগে ঝনঝন করে। এটা করেছে পরিবেশটাকে অবাস্তব আর ভারী করে তোলার জন্যে।
গলায় আরো একটা মালা আছে হায়নার নখের, কোমরে জড়ানো শুধু এক টুকরো জিরাফের চামড়া। তার নগ্ন পা আর শরীরে কুমিরের চর্বি মাখানো বিশ্রী গন্ধ ছড়াচ্ছে। লাফাচ্ছে, বাঁকা হচ্ছে, শরীর মোচড়াচ্ছে, চেঁচাচ্ছে সে। হাতের ছুরিটা চমকাচ্ছে সকালের রোদে। বারবার ছুরির মাথাটা খোঁচা মারার ভঙ্গিতে নিয়ে আসছে ভীত চিতা শিশুর মুখের কাছে। বলির পশু আর ওঝাকে ঘিরে নাচছে গ্রামবাসীরা। সুর করে দুর্বোধ্য মন্ত্র পড়ছে, প্রার্থনা করছে, চিৎকার করছে সমানে। ওদের পেছনে মুগুর দিয়ে ফাঁপা গাছের গুড়িতে বাড়ি মারছে ঢাকবাদকেরা। ওই গাছের গুড়িগুলোই ঢাক। টরির বিপদ দেখে নিজের বিপদের কথা ভাবল না মুসা। নর্তকীদের শাড়ির ভেতর দিয়ে ঢুকে পড়ল, কোমর থেকে খুলে নিল ছুরিটা। সোজা গিয়ে টরির বাঁধন কেটে দিয়ে কোলে তুলে নিল চিতা শিশুকে। তার বাহুতে মুখ গুঁজে কুই কুই করতে লাগলো ওটা। তার পাশে চলে এলো রবিন, কিশোর আর কাকামি। আচমকা থেমে গেছে সমস্ত হইহট্টগোল। তাজ্জব হয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা। হাঁ হয়ে গেছে। অলৌকিক ক্ষমতা বলে ওঝা নিশ্চয়ই এখন বিদেশিগুলোকে খতম করে দেবে, সেই অপেক্ষাই করছে ওরা। ওঝার চোখে বিষ দৃষ্টি। মুসার চোখে চোখ তাকালো। ছেলেটা লম্বায় তার চেয়ে ইঞ্চিখানেক বড়ই হবে। বিশাল বুকের ছাতি, শক্ত হয়ে আছে হাতের পেশি। ছুরিটা এখন হাতে নেই, কোমরে গুঁজেছে আবার। ওঝার উদ্দেশ্য আন্দাজ করে ফেলেছে মুসা। লোকটা ছুরি তোলা দেখে তাড়াতাড়ি টরিকে কাকামির হাতে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। পা ফাঁক করে রেখেছে আক্রমণ ঠেকানোর জন্য। ছুরি মারার জন্য ওঝা ছুটে আসতে খপ করে তার কবজি চেপে ধরল সে। জোরে এক মোচড় দিতেই কুঁকিয়ে উঠল ওঝা। ছুরিটা খসে গেল আঙুলের ফাঁক থেকে। এক ধাক্কায় তাকে পেছনে ঠেলে দিয়ে কিশোরের দিকে তাকালো। গ্রামবাসীদের দিকে তাকিয়ে কিশোর বলল, আমি মোড়লের সঙ্গে দেখা করতে চাই। ইংরেজি বোঝে না গায়ের লোক, তার দিকে তাকিয়ে রইল। সোয়াহিলি ভাষায় অনুবাদ করে দিল কাকামি। ঝাঁঝালো কণ্ঠে ওঝা জবাব দিল, সে তোমাদের সঙ্গে দেখা করতে পারবে না, খুব অসুখ। টরিকে যে খুঁটিতে বাঁধা হয়েছিল তার পেছনের কুঁড়েটার দিকে তাকালো কিশোর। গায়ের সব কুঁড়ের চেয়ে এটাই বড়। দু হাতে ভিড় ঠেলে কুঁড়ের বন্ধ দরজার কাছে এসে দাঁড়ালো সে। ঠেলা দিয়ে খুলল, ঢুকে পড়ল ভেতরে। তার পেছনে ঢুকলো ওষুধের ব্যাগ হাতে রবিন, মুসা আর টরিকে নিয়ে কাকামি। ওদের পেছনে ঢুকলো ওঝা, তারপরে গাঁয়ের লোক। দেখতে দেখতে ভরে গেল ঘরটা। খড়ের একটা বিছানায় শুয়ে আছে মোড়ল, সেই সর্দার লোকটা রাতের বেলা যার সঙ্গে খুনি চিতাবাঘকে খুঁজতে বেরিয়েছিল তিন গোয়েন্দা আর মিস্টার আমান। দুর্বল ভঙ্গিতে একটা হাত তুলে জিজ্ঞেস করল, তোমরা? হ্যাঁ আমরা, জবাব দিল কিশোর। লোকটা ইংরেজি বোঝে, কাজেই অসুবিধে হলো না কথা বলতে। বাচ্চাটাকে মেরে ফেলার অনুমতি দিলেন কেন? এটা ওর বুদ্ধি, ওঝাকে দেখালো মোড়ল। লোকটার ওপর খুব একটা সন্তুষ্ট বলে মনে হলো না। আমি এসব করতে বলিনি। আমি জানলাম ক্যাম্প থেকে বাচ্চাটাকে চুরি করে আনার পর কাজটা মোটেই ঠিক করেনি। হাজার হোক মানুষ খেকোটাকে মেরে গায়ের লোকের উপকার করেছ তোমরা। আশ্চর্য, উপকারের প্রতিদান এভাবে দেয় মানুষ? না বলে পারল না মুসা। অন্যায় করেছে ওরা, স্বীকার করলো মোড়ল। যা ভাবছো ততটা খারাপ নয় আমাদের গায়ের মানুষ। আসলে ওরা আমাকে ভালোবাসে, তাই আমাকে বাঁচানোর জন্যই এ কাজ করেছে। ওদেরকে দোষ দেয়া যায় না। আপনি থামালেই পারতেন। চেষ্টা করেছি, শোনেনি। ওরা চায় আমি ভালো হয়ে উঠি। তাছাড়া সত্যি কথাটাই বলি, ততটা জোর দিয়ে আমি ওদেরকে নিষেধ করিনি। কে না বাঁচতে চায় বলো? ও যা বলল, একটা চিতাবাঘের হৃৎপিণ্ড খেলেই ভালো হয়ে যাব। ভাবলাম যেটাকে এনেছে মেরে ফেলুক, পরে তোমাদেরকে আর একটা বাচ্চা ধরে দেব, তাহলেই হবে। এদেশে চিতাবাঘের তো আর অভাব নেই। আমার অবস্থাটা বুঝতে পারছো নিশ্চয়। হাসল কিশোর। মোড়লের হাতটা ধরে মৃদু চাপ দিল।
পারছি, মরতে আমিও চাই না, কিন্তু এরকম ফালতু একটা ব্যাপার কি করে বিশ্বাস করলেন? আপনি শিক্ষিত মানুষ, কি করে ভাবলেন একটা চিতাবাঘের হৃৎপিণ্ড সারিয়ে তুলবে আপনাকে? এ তো পুরনো কুসংস্কার। চোখ বন্ধ করে আবার খুলল মোড়ল, শান্ত কণ্ঠে বলল, সব পুরনো রীতিনীতি যেমন বহুল নয়, তেমনি আধুনিক সব কিছুই শুদ্ধ নয়। কুসংস্কার তোমাদের মধ্যেও আছে, আমেরিকার মতো দেশেও আছে। ছেলেকে বোঝাচ্ছে যেন বাবা, এমনি ভঙ্গিতে কথা বলল মোড়ল। অস্বীকার করতে পারল না কিশোর। তা আছে, অনেক কিছুই শেখার আছে এখনো মানুষের। আমেরিকানদেরও অনেক কিছু শেখার আছে আফ্রিকানদের কাছ থেকে। যাই হোক, ওসব আলোচনার সময় এটা নয়। জিনিস নিয়ে এসেছি আপনার জন্যে। রবিনের হাত থেকে কালো বাক্সটা নিল সে। কি আছে ওটাতে? ওষুধ। আমি ডাক্তার নই, দুর্গম এলাকায় এসেছি, অসুখে পড়লে ডাক্তার পাবো না, তাই একজন আরেকজনকে যাতে কিছুটা সাহায্য করতে পারি সেজন্য জরুরি কিছু ওষুধ সঙ্গে রাখি। গায়ে তো অনেক জ্বর আপনার, দেখি কত আছে। সামান্য একটু মাথা ঝুঁকিয়ে সায় দিল মোড়ল, কিন্তু ব্যাগ খুলে কিশোরের থার্মোমিটারটা বের করতেই জোরে জোরে মাথা নাড়তে লাগলো ওঝা। দ্রুত বলল কিছু, সেটা অনুবাদ করে শোনালো কাকামি। ও বলছে এই জিনিস নাকি জেনে এটাতে বিষ ভরা রয়েছে, মোড়লকে মেরে ফেলবে। তীক্ষ্ণ কণ্ঠে ওঝাকে ধমক দিল মোড়ল। কিশোরের হাত থেকে নিয়ে থার্মোমিটারটা নিজেই মুখে পুরে দিল। রুমাল বের করে তার কপালের ঘাম মুছে দিল কিশোর। অসুস্থ মানুষটা নাড়ি টিপে ধরে ঘড়ির দিকে তাকিয়ে রইল। নাড়ি দেখা শেষ করে মুখ থেকে থার্মোমিটারটা বের করে বলল, খারাপ তো লাগবেই, 103 জ্বর, নাড়ির গতি 90। কখন থেকে শুরু হয়েছে এটা? মাঝরাত থেকে। তার আগে? মাথা ধরা ছিল, শীত শীত লাগছিল, এত জোরে কাঁপছিলাম মনে হচ্ছিল গুঁড়ো হয়ে যাব। সবাই বলছিল গরম লাগছে, অথচ আমার মনে হচ্ছিল প্রচন্ড শীতকাল। খিদে আছে? মাথা নাড়ল মোড়ল, বিকৃত করে ফেলল মুখ চোখ। খাওয়ার কথা ভাবলেই বমি আসে, কি করে যে হৃৎপিণ্ডটা খেতাম জানি, খাওয়ার সঙ্গে সঙ্গেই আবার বেরিয়ে আসতো। বেঁচেছি। ব্যথা আছে? সারা গায়ে, হাড়ের জোড়ায় জোড়ায়, কোথায় যে নেই সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে ম্যালেরিয়ায় ধরেছে আপনাকে, অ্যাটাকটা খুব বেশি। বাগ থেকে ছোট একটা পুস্তিকা বের করলো কিশোর। ম্যালেরিয়া লেখা পৃষ্ঠাটা বের করে পড়লো, তারপর বের করলো দুটো শিশি। একটাতে লেখা রয়েছে প্যালোড্রিন আর একটাতে কুইনিন। প্রথমটা থেকে একটা বড়ি নিল, দ্বিতীয়টা থেকে দুটো। ওঝা সবচেয়ে কাছাকাছি রয়েছে, তাকে বলল, 1 গ্লাস পানি। ঝটকা দিয়ে মুখ সরিয়ে নিল ওঝা। কাকামি বেরিয়ে গিয়ে গায়ের কুঁয়ো থেকে উট পাখির ডিমের খোসায় করে পানি নিয়ে এলো। সাগ্রহে ট্যাবলেটগুলো নিয়ে পানি দিয়ে গিলে ফেলল মোড়ল। ওঝার প্রতিবাদে কানই দিল না। এবার ঘুমানোর চেষ্টা করুন, মোড়নকে বলল কিশোর। কয়েক ঘন্টা পর আবার আসবো, আশা করি ততক্ষণে অনেকটা ভালো হয়ে যাবেন। কিন্তু ভালো না হলে আমার লোকেরা ক্ষতি করবে তোমার, আর না আসাই ভালো। আমি আসবো। উঠে কুড়ে থেকে বেরোতে গেল কিশোর। মুসার হাতে এখন টরি। হঠাৎ তার হাত থেকে বাচ্চাটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো ওঝা। জোর করে ধরে রাখলো সেটা মুসা। তারপর কাকামির হাতে দিয়ে ছুরি বের করতে গেল আবার। না না, তাড়াতাড়ি বাধা দিল কিশোর। আমরা মাত্র 4 জন, 40 জনের সঙ্গে পারবো না, টুকরো টুকরো করে ফেলবে আমাদেরকে। কাকামি কি বলছে বেটা? বলছে বাচ্চাটাকে রেখে যেতে, মোড়ল ভালো হয়ে গেলে ফেরত দেবে, নইলে দেবে না, ওটাকে মেরে তখন হৃৎপিণ্ড খাওয়াবে। রাগে জ্বলে উঠল মুসা। নিজের হৃৎপিণ্ড খাওয়াক না হারামজাদা। তর্ক করে লাভ হবে না মুসা, দিয়েই দাও, নইলে ছাড়বে না আমাদেরকে। মোড়ল অসুস্থ, তার জায়গায় রয়েছে এখন তার ছেলে। সে নিশ্চয়ই ইংরেজি পড়েনি, বাপের কথা না শুনে ওঝার কথাই শুনবে। টরিকে রেখেই যেতে হবে, তারপর তার কপাল ভালো হলে মোড়ল সেরে উঠবে। মোড়লের দিকে তাকিয়ে কিশোর বলল, কয়েক ঘন্টা সময় পাওয়া যাবে তো? দেখবো চেষ্টা করে বাঁচাতে পারি কিনা।
আমার কথা এখন আর শুনবে বলে মনে হয় না, তবু ছেলেটাকে বোঝানোর চেষ্টা করব। মোড়ল বলল। টরিকে রেখে ফিরে চলল তিন গোয়েন্দা আর কাকামি। পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় হঠাৎ একটা ঢিল এসে পড়ল মুসার পিঠে। ঝট করে ফিরে তাকিয়ে দেখল কেউ নেই, শুধু একটা ঝোপের ডাল নড়ছে। থাক, কিছু বলো না, কিশোর বলল। চলে এসো, নিশ্চয়ই ওঝাটা, হাতে বিষ মাখানো তীর থাকতে পারে, চলো। বেটাকে কায়দা মতো পেলে হয় একবার। দাঁতে দাঁত চাপল মুসা। 3টের সময় আবার গায়ে এলো ওরা। নারী পুরুষ শিশুরা হাসি মুখে স্বাগত জানালো ওদেরকে। নিশ্চয়ই ভালো হয়েছে, কিশোর বলল। এখনো তেমনি ভাবেই খড়ের বিছানায় শুয়ে রয়েছে মোড়ল, তবে রোগ যন্ত্রণা আর নেই, চোখ উজ্জ্বল। কিশোরদেরকে দেখে হেসে হাত বাড়িয়ে দিল। অনেক ভালো হয়ে গেছে, এখন শুধু দুর্বল লাগছে, আর কিছু না। জ্বর মাপল কিশোর, 4 ডিগ্রি কমেছে। নাড়ি দেখল একেবারে স্বাভাবিক, শীত শীত লাগা আর মাথা ব্যথাও সেরে গেছে। উদ্বিগ্ন হয়ে চারপাশে তাকাচ্ছে মুসা। বুঝতে পারল মোড়ল। একটা লোককে ডেকে আদেশ দিল, বাচ্চাটা দিয়ে দাও। টরিকে এনে মুসার হাতে তুলে দিল লোকটা। মোড়ল ভালো হয়ে যাওয়ায় এখন সবাই খুশি, একজন বাদে, সে ওঝা। অত্যন্ত বাজে একটা দিন কেটেছে তার জন্যে। লোকে তাকে দেখলে মুখ টিপে হাসে। তার জাদুবিদ্যার উপর আর কারো আস্থা নেই। ছাগল বলি দিয়ে মোড়লকে ভালো করতে পারেনি, চিতাবাঘের বাচ্চা হাতে পেয়েও বলি দিতে পারেনি। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। 3টে ছেলেকে পর্যন্ত ঠেকাতে ব্যর্থ হয়েছে তার জাদুর জোর, অথচ ওই ছেলেগুলোই দিব্যি সারিয়ে তুলল মোড়লকে। ওদের কাছে ওঝার এটা বিরাট পরাজয়। রাগে জ্বলছে সে, যাকে পাচ্ছে তাকে কর্কশ গলায় কি কি যেন বলছে। কি বলছে? কাকামিকে জিজ্ঞেস করলো রবিন। বলছে মোড়লের অসুখ সারেনি, এটা আসলে মৃত্যুর আগের শেষ চমক। ওই যে বাতির আগুন নেভার আগে দপ করে জ্বলে ওঠে, আকাশ থেকে তারা খসে পড়ার আগে উজ্জ্বল হয়ে ওঠে, লোকেদের বোঝাচ্ছে মোড়ল মারা যাবে। তোমরা ওদেরকে সাদা বিষের বড়ি খাইয়ে মারার পরিকল্পনা করেছ। কাঁচের যে শলাটা মুখে ঢুকিয়েছ চষার জন্যে। থার্মোমিটারটার কথা বলছে হাঁদাটা। মুসা মুচকি হাসল। হ্যাঁ, বলছে ওটার ভেতরে রয়েছে মারাত্মক বিষ। ওই বিষ খেলে প্রথমে মানুষ ভালো হয়ে ওঠে, তারপর মারা যায়। মোড়ল মরবেই, তার প্রেতাত্মা গায়ের লোককে ভীষণ শাস্তি দেবে, কারণ ওরা ওঝাকে বিশ্বাস করেনি। লোকে বিশ্বাস করছে? দোটানায় পড়ে গেছে ওরা। যতক্ষণ মোড়ল সুস্থ থাকবে তোমাদেরকে কিছু বলবে না, কিন্তু যদি মারা যায় মহা বিপদে পড়ে যাবে তোমরা। ওদের চোখে তখন আবার ওঝা বড় হয়ে যাবে। আর আমরা ছোট হয়ে যাব? হ্যাঁ, ইঁদুরের মতো মারবে তখন তোমাদের। মোড়লকে আরেক ডোজ ওষুধ খাওয়ালো কিশোর, একটা পলিড্রিন আর 2টো কুইনিন। দরজায় গোলমাল শুনে ফিরে তাকিয়ে দেখলো ভিড় ঠেলে এগিয়ে আসছে ডিগা। পাহাড় বেয়ে দৌড়ে আসার পরিশ্রমে হাঁপাচ্ছে। কুড়েতে ঢুকে বলল, বাবা না, মোষ অনেক। এর বেশি আর শোনার প্রয়োজন মনে করলো না কিশোর। কদিন ধরেই মোষের ওপর চোখ রাখা হচ্ছে। লস অ্যাঞ্জেলসের চিড়িয়াখানা 3টে সুন্দর মোষ চেয়েছে। মোড়লের দিকে ফিরে বলল, আমাকে এখন যেতে হবে, আবার এসে দেখে যাব। অনেক ধন্যবাদ তোমাকে বাবা। মোড়লের কৃতজ্ঞ কণ্ঠস্বর আর হাসি যেন শীতল পরশ বোলালো কিশোরের শরীরে। তার সমস্ত পরিশ্রম সার্থক মনে হলো ওই মুহূর্তে। দরজার দিকে এগোলো ওরা। জনতার গুঞ্জনকে ছাপিয়ে শোনা গেল ওঝার তীক্ষ্ণ কর্কশ কণ্ঠ। অনুবাদ করে দিল কাকামি। বলছে মোড়ল মরবে, মোড়ল মরবে। আর তাহলে তার চেয়ে বেশি খুশি বোধহয় আর কেউ হবে না, বিড়বিড় করল কিশোর। মোট 3টে মোষ ধরা পড়ল। আরো ধরতে পারতো ওরা, কিন্তু প্রয়োজন নেই। 3টেই চেয়েছে লস অ্যাঞ্জেলস চিড়িয়াখানা। রাতের খাবারের আগে আর বেরোতে পারল না 3 গোয়েন্দা। খাওয়ার পর বেরোলো। পাহাড়ি পথ ধরে উঠতে লাগলো গাঁয়ের দিকে। মোড়লকে দেখতে যাচ্ছে, কথা দিয়েছিল আবার আসবে। যার যার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে গাঁয়ের লোক। কোনো কোনো কুড়ির ছোট জানালায় প্রদীপের ম্লান আলো কাঁপছে। ওসব ঘরে লোক জেগে আছে, আর যেগুলো অন্ধকার ওগুলোর বাসিন্দারা ঘুমিয়ে পড়েছে।
নিঃশব্দে এগোলো তিন গোয়েন্দা। গ্রামবাসীদের জাগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাছাড়া ওঝার সঙ্গে আরেকবার মুখোমুখি হওয়ার ইচ্ছে নেই ওদের। মোড়লের দরজার কাছে এসে থামল ওরা। ভেতরে কথা শোনার জন্য কান পাতল কিশোর। কোনো সাড়া নেই। আস্তে করে দরজার পাল্লায় হাত লাগিয়ে ঠেলা দিল। ঢুকে পড়ল ভেতরে। মোসা আর রবিন ঢুকলো তার পেছনে। ঘরে বানানো প্রদীপের মৃদু আলো জ্বলছে। আলোর চেয়ে অন্ধকারই বেশি। অসংখ্য ছায়া নাচছে ঘরের দেয়ালে। বাতাসে জলহস্তির চর্বির গন্ধ, প্রদীপের জ্বালানির তেল। ঘুমে অচেতন হয়ে আছে মোড়ল। তার প্রায় পুরো শরীরটাই অন্ধকারে, মুখটা শুধু দেখা যাচ্ছে আবছা মতো। ঘুমই এখন সবচেয়ে প্রয়োজন মানুষটার, ভাবল কিশোর। থাক, জাগিয়ে দিয়ে বিরক্ত করে লাভ নেই। তবু আপনা আপনি যদি জেগে যায় মোড়ল, এই আশায় কিছুক্ষণ বসবে ঠিক করল সে। মুসা আর রবিনকে নিয়ে চলে এলো ঘরের অন্ধকার কোণে। মাদুরের উপর বসে পড়ল। মোড়লের ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসছে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। ওষুধে ভালো কাজ হয়েছে। বসে বসে সারাদিনের ঘটনাগুলো ভাবতে লাগলো ওরা। চোখ জড়িয়ে আসছে মুসার। কিশোরের চোখেও ঘুম, রবিনেরও। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর ঘড়ি দেখল কিশোর। এর মধ্যে ঘুম ভাঙল না মোড়লের। একবার নড়েও নি। আর বসে থাকার মানে হয় না। সকালের আগে ঘুম ভাঙবে না মোড়লের। উঠতে যাবে, এই সময় হালকা পায়ের শব্দ কানে এলো ওদের। কেউ আসছে। বসে পড়ল আবার। চুপ করে রইল। আস্তে নিঃশব্দে খুলে গেল দরজা। খুব সাবধানে ঢুকলো একটা মূর্তি। হয়তো মোড়লের অনেক স্ত্রীর একজন খাবার নিয়ে এসেছে। নিঃশব্দে আবার বন্ধ হয়ে গেল দরজা। ঘুমন্ত মোড়লের দিকে এগোলো মূর্তিটা। অন্ধকার থেকে আলোয় বেরোনোর সঙ্গে সঙ্গে ওকে চিনতে পারল তিন গোয়েন্দা। ওঝা। বাঁ হাতে ছোট একটা চামড়ার থলে, ডান হাতে চোখা শিকের মতো একটা জিনিস। মোড়লের পাশে গিয়ে প্রদীপের দিকে মুখ করে বসে পড়ল লোকটা। তার মুখ দেখা যাচ্ছে এখন। অবাক হয়ে ভাবল কিশোর, হিংস্র জানোয়ারের চেয়ে হিংস্র মানুষের মুখ এত কুৎসিত দেখায় কেন? কেন এসেছে ওঝা? ক্ষতি করতে? নাকি মোড়লকে ঘুম থেকে জাগিয়ে তার নিজের তৈরি ওষুধ খাওয়াতে? এখানেই শেষ হচ্ছে তেপান্তর এর ৪র্থ পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।